হেই, হাই, সালাম আলাইকুম। আমি আহসান আহমেদ শাফা, ইউনিকি স্কুলে তোমাদের স্বাগতম। আজকে কৃষি শিক্ষার গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে। চলো দেরি না করে শুরু করা যাক। প্রথম অধ্যায়, কৃষি প্রযুক্তি, অর্থাৎ কৃষিতে প্রযুক্তি সংক্রান্ত যেসব ডকুমেন্টেশন রয়েছে এগুলো তোমরা কিসের মধ্যে দেখবা? কৃষি প্রযুক্তির মধ্যে দেখবা। চলো তাহলে কৃষি প্রযুক্তির গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো রয়েছে ওগুলো দেখে ফেলে। কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের কত সেন্টিমিটার গভীর স্তরকে মাটি বলে? কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের 15 থেকে 8 সেন্টিমিটার গভীর স্তরকে মাটি বলে। এরপর এমসিকিউ দেখো, ধান চাষের জন্য সবচেয়ে উপযোগী মাটি নিচের কোনটি? ধান চাষের জন্য সবচেয়ে উপযোগী মাটি হলো এঁটেল ও এঁটেল দোআঁশ মাটি। ধান চাষের জন্য সবচেয়ে উপযোগী মাটি কোনটি? এঁটেল ও এঁটেল দোআঁশ মাটি। এরপর এমসিকিউ, এই দেশের কোন অঞ্চলের জেলাগুলোতে গমের চাষ ভালো হয়? উত্তরাঞ্চলে, দক্ষিণাঞ্চলে, পূর্বাঞ্চলে, পশ্চিমাঞ্চলে। এই দেশের কোন অঞ্চলের জেলাগুলোতে গমের চাষ ভালো হয়? উত্তরাঞ্চলে। উত্তরাঞ্চলে কিসের চাষ ভালো হয়? গমের চাষ ভালো হয়। এরপর এমসিকিউ, মাটির বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে? মাটির বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে 30টি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে, কিন্তু এই 30টি কৃষি পরিবেশ অঞ্চলকে আবার 5টি ভাগে ভাগ করা হয়েছে। এটা একটু মাথায় রাখবা, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। তাহলে আমাদের এটার উত্তর হচ্ছে কি 3, অর্থাৎ মাটির বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে 30টি কৃষি পরিবেশ অঞ্চলে কি করা হয়েছে? ভাগ করা হয়েছে। এরপর এমসিকিউ দেখো, 30টি কৃষি পরিবেশ অঞ্চলকে, অর্থাৎ একটু আগে যে আমরা পড়েছি মাটির বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে? 30টি। এই 30টি কৃষি পরিবেশ অঞ্চলকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 5টি ভাগে ভাগ করা হয়েছে। কয়টি ভাগে? 5টি ভাগে। এরপর এমসিকিউ দেখো, নিচের কোনটি ফসল উৎপাদনের জন্য আদর্শ মাটি? ফসল উৎপাদনের জন্য আদর্শ মাটি হলো দোআঁশ মাটি। এরপর এমসিকিউ, নিচের কোনটি খরিফ মৌসুমের ফসল? খরিফ মৌসুমের ফসল হলো ধনিয়া। কি? ধনিয়া। এরপর এমসিকিউ, কোন অঞ্চলের ভূমি 90% বেশি উঁচু? সমতল ভূমি, উপকূলীয় ভূমি, পাহাড়ি ভূমি, কাদামাটি অঞ্চল। এখানে অনেকে দাগাবা পাহাড়ি ভূমি, কিন্তু পাহাড়ি ভূমি 90% বেশি উঁচু নয়। উপকূলীয় ভূমি, এখানে আনসার হচ্ছে যে পাহাড়ি ভূমি। উপকূলীয় ভূমি অনেকে দাগাবা, উপকূলীয় ভূমি কিন্তু কি হবে না? আনসার হবে না। আমাদের কারেক্ট আনসার কি? পাহাড়ি ভূমি। এরপর এমসিকিউ দেখো, উপকূলীয় অঞ্চল এলাকার রবি মৌসুমের বৃষ্টি নির্ভর ফসলগুলো হলো, উপকূলীয় অঞ্চল এলাকার রবি মৌসুমের বৃষ্টি নির্ভর ফসলগুলো হলো গম, সরিষা, মূলা ও বেগুন, পাট ও কাঁকরোল নয়। এরপর এমসিকিউ দেখো, কৃষির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? কৃষির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো জমি প্রস্তুতি। জমি প্রস্তুতিকে কৃষিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি বলা হয়? কাজ বলা হয়। এরপর এমসিকিউ দেখো, জমি প্রস্তুতির প্রাথমিক ধাপ কোনটি? জমি প্রস্তুতির প্রাথমিক ধাপ হলো ভূমিকর্ষণ। জমি প্রস্তুতির প্রাথমিক ধাপ কি? ভূমিকর্ষণ। এরপর এমসিকিউ, জমি প্রস্তুতির ক্ষেত্রে খনার বচনে, অর্থাৎ আমাদের পাঠ্য বইয়ের মধ্যে কি কৃষি শিক্ষা প্রথম অধ্যায় যেটা আছে, প্রথম অধ্যায়ের মধ্যে খনার বচনে কৃষি জমি প্রস্তুতির কিছু ধাপের কথা উল্লেখ করা হয়েছে। এখানে কয়টি ধাপের কথা উল্লেখ করা হয়েছে? জমি প্রস্তুতির ক্ষেত্রে খনার বচনে তুলা চাষের জমিতে কয়টি চাষের কথা বলা হয়েছে? 8টি চাষের কথা বলা হয়েছে। এরপর এমসিকিউ দেখো, মাটিস্থ অণুজীবের মধ্যে প্রধান কোনটি? মাটিস্থ অণুজীবের মধ্যে প্রধান হলো ছত্রাক। মাটিস্থ অণুজীবের মধ্যে প্রধান কি? ছত্রাক। এরপর এমসিকিউ, নিচের কোন ফসলে গভীর চাষ লাগে? আলু। এই আলুর মধ্যে তোমার গভীর চাষ লাগে, এটা একদম মুখস্থ। তো এখানে ধান হবে না? হবে না। মূলা হবে না। মরিচ হবে না। তাহলে আমাদের আলু আসান আনসারে আমাদের কারেক্ট আনসার কি? তাহলে আলু। এরপর এমসিকিউ, কিভাবে জমি চাষ করতে হবে তা নির্ভর করে ফসলের প্রকারের উপর, মাটির প্রকারের উপর, সেচের উৎসের উপর। না, সেচের উৎসের উপর কি নির্ভর করে না? জমি চাষ করা নির্ভর করে না। তাহলে আমাদের কারেক্ট আনসার কি? ফসলের প্রকারের উপর এবং কি মাটির প্রকারের উপর। 1 ও 2। এরপর এমসিকিউ, বৃষ্টিপাত জনিত ভূমি কয়টি ভাগে ভাগ করা হয়েছে? দেখো স্যার, বৃষ্টিপাত জনিত
ভূমিক্ষয়কে 4টি ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু ভূমিক্ষয়ের প্রধান উৎস কয়টি? 2টি। কিন্তু বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয়কে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 4টি ভাগে ভাগ করা হয়েছে। এরপর এমসিকিউ, ভূমিক্ষয়ের মনুষ্য সৃষ্ট কারণ কোনটি? ভূমিক্ষয়ের মনুষ্য সৃষ্ট কারণ হলো ভূমিকর্ষণ। এরপর এমসিকিউ, বাংলাদেশের কোন অঞ্চলে বায়ু প্রবাহ জনিত ভূমিক্ষয় বেশি হয়? দেখো, বাংলাদেশের কোন অঞ্চলে বায়ু প্রবাহ বেশি হয়? তোমরা এটা বলো। শীতকালে মানে তোমার উত্তরাঞ্চলে বায়ু প্রবাহ বেশি হয় না? মানে উত্তরাঞ্চলে বায়ু প্রবাহ বেশি হয় বাংলাদেশের মধ্যে। তো এই বাংলাদেশে কোন অঞ্চলে বায়ু প্রবাহ জনিত ভূমিক্ষয় বেশি হবে? যেহেতু উত্তরাঞ্চলে তোমার বায়ু প্রবাহ বেশি হয়, তাহলে বায়ু প্রবাহ জনিত ভূমিক্ষয় কোথায় বেশি হবে? অবশ্যই উত্তরাঞ্চলে বেশি হবে। তো আমাদের কারেক্ট আনসার উত্তরাঞ্চল। এরপর এমসিকিউ, কোন ফসলগুলো মাটি ক্ষয় রোধে চাষ করা উচিত? খেসারি ও ভুট্টা, না মাসকলাই ও আখ, তাও না চীনা বাদাম ও খেসারি, আমি এটা একটু পর আসছি, ধান ও মাসকলাই, তাও না। তাহলে আমাদের কারেক্ট আনসার কোনটা? চীনা বাদাম ও খেসারি। এরপর এমসিকিউ, ভূমিক্ষয়ের প্রাকৃতিক কারণগুলো হলো বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, পাহাড় ধস। না, ভূমিক্ষয়ের প্রাকৃতিক কারণ হচ্ছে যে বায়ু প্রবাহ, এরপর বৃষ্টিপাত, পাহাড় ধস না। পাহাড় ধস হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণ, অর্থাৎ মানুষের কারণে হয়ে থাকে। এরপর এমসিকিউ, মাটিকে প্রতিনিয়ত উৎপীড়ন করা হচ্ছে ভূমিকর্ষণ দ্বারা, পানি নিষ্কাশন দ্বারা, মাটি কর্তন দ্বারা। মাটিকে প্রতিনিয়ত উৎপীড়ন করা হচ্ছে ভূমিকর্ষণ দ্বারা এবং পানি নিষ্কাশন দ্বারা, মাটি কর্তন দ্বারা নয়। এরপর এমসিকিউ, বছরে নির্দিষ্ট সময়ে দিনাজপুর এলাকায় ভূমিক্ষয় হবার অন্যতম কারণ হলো বায়ু প্রবাহ এবং মাটির প্রকৃতি, ভূমির ঢাল নয়। এরপর এমসিকিউ, জুম চাষের ফলে কৃত্রিম ভূমিক্ষয় হয়, ভাঙন জনিত ভূমিক্ষয় হয়, গালি ভূমিক্ষয় হয়। জুম চাষের ফলে তোমার কৃত্রিম ভূমিক্ষয় হয় এবং গালি ভূমিক্ষয় হয়, ভাঙন জনিত ভূমিক্ষয় হয় না। এরপর এমসিকিউ দেখো, বীজ সংরক্ষণের জন্য বীজের আর্দ্রতা কত ভাগ হওয়া প্রয়োজন? বীজ সংরক্ষণের জন্য বীজের আর্দ্রতা তোমার 12 ভাগ হওয়া প্রয়োজন। কত ভাগ হওয়া প্রয়োজন? 12 ভাগ হওয়া প্রয়োজন। এরপর এমসিকিউ, ধানের গোলায় গোবর ও মাটির মিশ্রণের প্রলেপ দেওয়ার কারণ বাতাস চলাচল বন্ধ করা, রোগ মুক্ত করা, সংরক্ষণকাল বৃদ্ধি করা, না সংরক্ষণকাল বৃদ্ধি করা না। তাহলে আমাদের কারেক্ট আনসার কি হবে? বাতাস চলাচল বন্ধ করা এবং রোগ মুক্ত করা। এরপর এমসিকিউ, নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 26 ও 27 নং প্রশ্নের উত্তর দাও। গনি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত 20 কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে উৎপাদিত কত কেজি ধান? 20 কেজি ধান পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে 16 কেজি। ঠিক আছে, এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে গনি মিয়ার বীজগুলোর আর্দ্রতা শতকরা হার কত? আর্দ্রতা শতকরা হারের সূত্র হলো, এটা একটা তোমাদের ম্যাথ, নমুনা ওজন, আমি সংক্ষেপে লিখছি, নমুনা ওজন বিয়োগ শুকানোর পরের ওজন, বীজ শুকানোর পরের ওজন ডিভাইডেড বাই, দেখো নমুনা ওজন মাইনাস বীজ শুকানোর পরের ওজন ডিভাইড বাই নমুনা ওজন গুণ 100। তাহলে আমাদের নমুনা ওজন কত? আমাদের প্রথমে নমুনা ওজন কত? 20 কেজি। তাহলে 20, বীজ শুকানোর পরের ওজন কত হয়েছে? 16 কেজি না? তাহলে 20 বিয়োগ 16, তাহলে নমুনা ওজন বিয়োগ বীজ শুকানোর পরের ওজন 20 বিয়োগ 16 ডিভাইডেড বাই নমুনা ওজন। নমুনা ওজন কত স্যার? 20 কেজি। কয় কেজি? 20 কেজি। তাহলে 20 বিয়োগ 16 কত আসবে? 4, 4 ভাগ 20, ঠিক আছে, গুণ 100। তোমার কারেক্ট আনসার হচ্ছে কত পার্সেন্ট? 20%। 4 ভাগ 20 হচ্ছে 10, মানে 0.20, তো 0.20 গুণ 100 অবশ্যই কত পার্সেন্ট? 20% কারেক্ট আনসার হবে। ঠিক আছে, এরপর এমসিকিউ দেখো, গনি মিয়ার কার্যক্রমের ফলে, এ দেখো গনি মিয়ার কার্যক্রম কি ছিল? সে যে এখানে বীজ, অর্থাৎ বীজগুলোর আর্দ্রতা শতকরা হার, অর্থাৎ এই যে সে বীজগুলো শুকিয়েছে, এই কার্যক্রমের ফলে কি হবে? এই কার্যক্রমের ফলে
সর্বোচ্চ মানের বীজ পাওয়া যায়, বীজ দীর্ঘকাল সংরক্ষণ করা যায়, বীজের ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা হ্রাস পায়। এটা তো কখনোই হবে না। সর্বোচ্চ মানের বীজ পাওয়া যায়, বীজ দীর্ঘকাল কি করা যায়, সংরক্ষণ করা যায়। এরপর এমসিকিউ দেখো, মাছ চাষের অর্ধেকের বেশি খরচ কোন খাতে হয়? মাছ চাষে অর্ধেকের বেশি খরচ হয় খাদ্য খরচে। এরপর এমসিকিউ, কোন মাছের সম্পূরক খাদ্যে আমিষের পরিমাণ বেশি ব্যবহার করতে হয়? শিং মাছের সম্পূরক খাদ্যে আমিষের পরিমাণ কি করতে হয়, বেশি করতে হয়। এরপর এমসিকিউ দেখো, কার্পো জাতীয় মাছের 10 কেজি সম্পূরক খাদ্য তৈরির জন্য কতটুকু ফিশ মিল প্রয়োজন? এখন আমরা জানি 100 কেজি ফিশ মিলে তোমার 10 থেকে 21 কেজি সম্পূরক খাদ্য প্রয়োজন হয়। 10 থেকে 21 কেজি মানে আমি মূলত লিখছি হচ্ছে 100 কেজি সম্পূরক খাদ্যে তোমার 10 থেকে 21 কেজি কি লাগে, ফিশ মিল লাগে। কত কেজিতে? 100 কেজিতে। তো 100 কেজিতে যদি 10 থেকে 21 কেজি লাগে, তোমাকে এখানে বের করতে হবে 10 কেজিতে কত লাগে। তো 100 কেজিতে যদি 10 থেকে 21 কেজি লাগে, সুতরাং 1 কেজিতে প্রয়োজন 10 থেকে 21 ভাগ 100। সুতরাং 10 কেজিতে প্রয়োজন 10 থেকে 21 ভাগ 100 গুণ 10। তো আমাদের কারেক্ট আনসার হচ্ছে 1.0 থেকে 2.1 কেজি। আমরা ম্যাথটা কিভাবে করছি, 100 কেজি সম্পূরক খাদ্যে তোমার কত, মানে 100 কেজি সম্পূরক খাদ্যে, এখানে 100 কেজি সম্পূরক খাদ্যে তোমার ফিশ মিল লাগে হচ্ছে যে 10 থেকে 21 কেজি। 100 কেজি সম্পূরক খাদ্যে কতটুকু লাগে, 10 থেকে 21 কেজি। তাহলে তুমি নিজে বের করতে পারবা 10 কেজি সম্পূরক খাদ্যে কতটুকু ফিশ মিল লাগবে। এরপর এমসিকিউ দেখো, মিল্ক রিপ্লেসার এ শতকরা কত ভাগ আমিষ থাকে? মিল্ক রিপ্লেসারে শতকরা 20 ভাগ কি থাকে, আমিষ থাকে। এরপর এমসিকিউ, নিচের উদ্দীপকটি মনোযোগ সহকারে পড়ো এবং 32 ও 33 নং প্রশ্নের উত্তর দাও। রহিম শেখ তার 40 শতকের পুকুরটি প্রস্তুত করে 2 কেজি কার্পো জাতীয় মাছের পোনা ছাড়েন। মানে প্রাথমিকভাবে যখন রহিম শেখ তার পুকুরটা প্রস্তুত করে, ঠিক আছে, ওই পুকুরের মধ্যে প্রাথমিকভাবে কয় কেজি তোমার পোনা মাছ ছাড়ে, কার্পো জাতীয় পোনা মাছ ছাড়ে? 2 কেজি। প্রথমেই সে 2 কেজি কার্পো জাতীয় পোনা মাছ ছাড়ে, ভালো কথা। 6 মাস পর, কয় মাস পর? এই 6 মাস পরে, মানে এই 6 মাস পর আহরণের সময়, মানে যখন সে মাছগুলা আহরণ করবে, ওই সময় গিয়ে সে মাছের ওজন পায় 37 কেজি। ঠিক আছে, তিনি এই 6 মাসে পুকুরে 56 কেজি খাদ্য সরবরাহ করে। তাহলে তুমি এটা কিভাবে বের করবা? 56 ডিভাইডেড বাই 37 বিয়োগ 2। ঠিক আছে, অর্থাৎ এখানে সে টোটাল কত কেজি সম্পূরক খাদ্য ব্যবহার করে, আমি এটা এখানে লিখছি। অর্থাৎ সম্পূরক খাদ্য ব্যবহারের পরিমাণ 56 কেজি, হ্যাঁ লিখছি। এরপর মাছের দৈহিক বৃদ্ধি, অর্থাৎ এখানে এফসিআর মান কত বের করতে বলছে না, রহিম শেখের সরবরাহকৃত খাদ্যের এফসিআর মান কত, এই এফসিআর ফুড কনভার্সন রেশিও। ঠিক আছে, তো এটা ব্যবহারের মান কত ছিল, এটা এফসিআর কেমনে বের করতে হয়? এফসিআর বের করতে হয় তোমার মাছের সম্পূরক খাদ্যের পরিমাণ, এটা 56 মাছের সম্পূরক খাদ্যের পরিমাণ ডিভাইডেড বাই দৈহিক বৃদ্ধি। মানে সে প্রথমে চাচ্ছিল কয় কেজি, 2 কেজি, এখন বেড়েছে কত, এখন 37 কেজি হয়েছে না, আগে ছিল 2 কেজি, এখন কত কেজি হয়েছে, 37 কেজি। তাহলে দৈহিক বৃদ্ধি কত হয়েছে, অবশ্যই 35 কেজি। এই 56 ডিভাইডেড বাই 37 বিয়োগ 2, 56 ভাগ 35, আনসার হচ্ছে 1.6, আই থিঙ্ক, হ্যাঁ 1.6 আনসার। এরপর এমসিকিউ দেখো, এফসিআর এর ক্ষেত্রে সূত্র। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এফসিআর এর পূর্ণরূপ আসতে পারে কোনো না কোনো বোর্ডে, ফুড কনভার্সন রেশিও, ফুড কনভার্সন রেশিও। ঠিক আছে, তো এফসিআর এর ক্ষেত্রে সূত্র, এফসিআর এর মান 1 এর চেয়ে বড় হয়, এফসিআর এর মান যত কম খাদ্যের গুণগত মান তত ভালো। হ্যাঁ, এটাও কারেক্ট আনসার। মাছের দৈহিক বৃদ্ধি এফসিআর মানের উপর নির্ভর করে না, না এটা না, এটা হবে না। তাহলে আমাদের কারেক্ট আনসার 1 ও 2। হ্যাঁ, এরপর এমসিকিউ দেখো,
নিচের ছকটি মনোযোগ দিয়ে পড়ো, মনোযোগ দিয়ে পড়ে 36 ও 35 নং প্রশ্ন উত্তর দাও। এখানে একটা আমাদের চার্ট দেওয়া আছে। তো আমাদের প্রশ্ন বলছে উপরিউক্ত উপাদানের সাহায্যে, এই উপাদানগুলোর সাহায্যে রহিম ইউরিয়া মোলাসেস তৈরি করেন। কি তৈরি করেন? ইউরিয়া মোলাসেস তৈরি করেন। রহিম দুইটি গরুকে তৈরিকৃত মোলাসেস কত মাস খাওয়াবে? এইখানের মধ্যে দুইটি গরুকে সে তৈরিকৃত মোলাসেস 1 মাস খাওয়াতে পারবে, মানে এই উপাদানগুলো দ্বারা তৈরিকৃত মোলাসেস কত? 1 মাস। এটা তোমাদের মেইন বইয়ের মধ্যে একটা চার্ট করা আছে, তোমরা ওই জিনিসটা একটু ভালোভাবে দেখে গেলেই হবে। এরপর এমসিকিউ দেখো, রহিমের গরুগুলো মোলাসেস খেতে অনাগ্রহ দেখালে, যদি রহিমের গরুগুলো মোলাসেস খেতে অনাগ্রহ দেখায়, তাহলে এখানে সে ভুসি যোগ করবে এবং লবণ যোগ করবে। চুন কখনোই যোগ করবে না। চুন যোগ করলে কখনোই একদম খাবেও না গরু। তাহলে তোমার কি যোগ করতে হবে? অবশ্যই ভুসি আর কি লবণ যোগ করতে হবে। এরপর এমসিকিউ দেখো, আচ্ছা এরপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণ। নিচের কোনটি কৃষিতাত্ত্বিক বীজ? কৃষিতাত্ত্বিক বীজ হলো রসুন। জমিতে কয় পর্যায়ের রোগিং করতে হয়? জমিতে সাধারণত 3 পর্যায়ের কি করতে হয়? রোগিং করতে হয়। এরপর এমসিকিউ দেখো, বীজ আলু শোধন করতে 3 লিটার পানিতে কত গ্রাম বোরিক অ্যাসিড মিশাতে হবে? এটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। বীজ আলু শোধন করতে 3 লিটার পানিতে 90 গ্রাম। 1 লিটার পানিতে যদি 30 গ্রাম হয়, বোরিক অ্যাসিড হচ্ছে 1 লিটার পানিতে কত গ্রাম দেয়? বীজ আলু শোধন করতে 30 গ্রাম দেয়, তাহলে 2 লিটারে 60 গ্রাম, 3 লিটারে 90 গ্রাম। ক্লিয়ার? এরপর এমসিকিউ দেখো, আলু বীজ শোধন করতে ব্যবহার করা হয়, এই দেখো একটু আগে বলা হয়েছে বীজ আলু শোধন করতে 3 লিটার পানিতে কত গ্রাম বোরিক অ্যাসিড মিশাতে হবে। তাহলে বীজ আলু শোধন করতে কি লাগে? বোরিক অ্যাসিড লাগে। তো এরপর এমসিকিউতে বলতেছে কি আলু বীজ শোধন করতে, অর্থাৎ আলু বীজ শোধন করতে কি ব্যবহার করা হয়? অবশ্যই আলু বীজ শোধন করতে কি ব্যবহার করা হবে? বোরিক অ্যাসিড ব্যবহার করা হবে। এরপর এমসিকিউ দেখো, জাপ পোকা কোন জীবাণু ঘটিত রোগ ছড়ায়? ব্যাকটেরিয়া না, ছত্রাকনা, স্ট্রেপ্টোককাইনা? তাহলে আমাদের আনসার হচ্ছে ভাইরাস। এরপর এমসিকিউ দেখো, আবহাওয়া জনিত কারণে আলু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় নিম্নে কোন রোগে? মানে আবহাওয়া জনিত কারণে আলু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় কোন রোগটাতে? ঢলে পড়া রোগে, ভাইরাস জনিত রোগে, কাণ্ড পচা রোগে? না, এগুলো একটাও না। আলু সাধারণত আবহাওয়া জনিত কারণে মোড়ক রোগে বেশি কি হয়? ক্ষতিগ্রস্ত হয়। এরপর এমসিকিউ দেখো, নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 42 ও 43 নং প্রশ্নের উত্তর দাও। বীজ আলু উৎপাদনের ক্ষেত্রে আস্ত আলু বপন করা ভালো, তাই কুতুব আলী আড় আলু বপন করলেন। কি বপন করলেন? আড় আলু বপন করলেন। তো কুতুব আলী আলু চাষে লাইন থেকে লাইনের দূরত্ব কতটুকু? এই আলু চাষের মধ্যে আলু বপনের মধ্যে তোমার লাইন থেকে লাইনের দূরত্ব হয় সাধারণত কত সেন্টিমিটার? 60 সেন্টিমিটার। এরপর এমসিকিউ দেখো, কুতুব আলী বীজ থেকে বীজের দূরত্ব, এখানে বলছে লাইন থেকে, এই দেখো এখানে বলছে আলু চাষে লাইন থেকে লাইনের দূরত্ব, যদি লাইন থেকে লাইনের দূরত্ব বলে কত সেন্টিমিটার? 60 সেন্টিমিটার। আর যদি বীজ থেকে বীজের দূরত্ব বলে, কি বলে? বীজ থেকে বীজের দূরত্ব বলে, তাহলে 25 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 25 সেন্টিমিটার স্যার। এরপর এমসিকিউ দেখো, কত তাপমাত্রায় রুই জাতীয় মাছের বৃদ্ধি ভালো হয়? 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রুই মাছের বৃদ্ধি কি হয়? ভালো হয়। এরপর এমসিকিউ দেখো, 5 শতক পুকুরে কত গ্রাম রেণু পোনা ছাড়া হয়? এই দেখো 5 শতক পুকুরে 250 গ্রাম থেকে 500 গ্রাম রেণু পোনা ছাড়া হয়। কিন্তু এখানে একটা এমসিকিউ মানে একটা জটিল করতে পারে, কিভাবে? সেম 5 শতক পুকুরে সর্বনিম্ন, মানে এই জায়গার মধ্যে কি লিখতে পারে? সর্বনিম্ন কত গ্রাম রেণু পোনা ছাড়া হয়? যদি সর্বনিম্ন বলে তাহলে 250 গ্রাম, আর যদি সর্বোচ্চ বলে তখন 500 গ্রাম। ক্লিয়ার? এরপর এমসিকিউ দেখো, মৌসুমী পুকুরের জন্য নিচের কোন মাছ নির্বাচন করা উত্তম? মৌসুমী পুকুরের জন্য তেলাপিয়া মাছ নির্বাচন করা উত্তম। এরপর এমসিকিউ, পুকুরে অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, পুকুরে অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে উপরের স্তরে। কোন স্তরে? উপরের স্তরে। নিচের স্তরেও না, মধ্য স্তরেও না, সকল স্তরে তো থাকেই না। উপরের স্তরে অক্সিজেনের পরিমাণ কি থাকে? বেশি থাকে। এরপর এমসিকিউ দেখো, কোন মাছ
পুকুরের সকল স্তরে বিচরণ করে। তেলাপিয়া মাছ হচ্ছে পুকুরের সকল স্তরে বিচরণ করতে পারে, এগুলো একটাও হবে না। এরপর এমসিকিউ দেখো, পুকুরের উপরের স্তরের মাছ হলো বিগ হেড কার্প, সিলভার কার্প, কমন। এখন তোমরা অনেকে কেন এটা মানে এটা কি জিনিস জিজ্ঞেস করো, কার্পা মাছ বলো না তোমরা, কার্পা মাছ একটা আছে না, ওই কার্পা মাছের ধরন বলা হচ্ছে আর কি। অর্থাৎ পুকুর উপরের স্তরের মাছ কি কি, বিগ হেড কার্পো আর সিলভার, এটা হবে না, কমন কার্পো না। এরপর এমসিকিউ, ফাইটোপ্লাঙ্কটনের পাশাপাশি জুপ্লাঙ্কটন থাকলে পানির রং হতে পারে গাঢ় সবুজ, না এটা কখনোই না, বাদামি সবুজ এবং কি লালচে সবুজ। এটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, কোনো না কোনো বোর্ডের মধ্যে 100% আসবে। এরপর এমসিকিউ দেখো, নিচের চিত্রগুলো পর্যবেক্ষণ করো এবং 51 ও 52 প্রশ্নের উত্তর দাও। কাশেমের একটি আদর্শ মৎস্য খামার আছে, সে তার খামারটিতে লালন ও মজুদ পুকুরের পাশাপাশি 5 শতক আয়তনের একটি আতুর পুকুর তৈরি করে। কত শতক? 5 শতক আয়তনের। কাশেম তার আতুর পুকুরে সর্বোচ্চ কত গ্রাম রেণু পোনা ছাড়তে পারে? তোমাদেরকে আমি 45 নাম্বার এমসিকিউতে বলছি, 45 নাম্বার এমসিকিউতে বলছি যে একটা মানে 5 শতক পুকুরে 250 থেকে 500 গ্রাম রেণু পোনা ছাড়া যায়। 250 থেকে কত গ্রাম? 500 গ্রাম। তো এখানে মধ্যে বলা হয়েছে এই 5 শতক পুকুরে কাশেম তার আদর পুকুরে সর্বোচ্চ কত গ্রাম রেণু পোনা ছাড়তে পারবে? অবশ্যই 500 গ্রাম হবে না আনসার। তাহলে এখানে কারেক্ট আনসার কি? 500 গ্রাম। এরপর এমসিকিউ দেখো, উল্লিখিত পুকুরে রেণু পোনা ছেড়ে ধানি পোনা তৈরি করা হয়? হ্যাঁ অবশ্যই। রেণু পোনা ছেড়ে 15 থেকে 30 দিন চাষ করা হয়? হ্যাঁ এটাও হবে। রেণু পোনা ছেড়ে 2 থেকে 3 মাস চাষ করা হয় না, এটা ভুল। এরপর এমসিকিউ, পুকুরের পানিতে হাতের কুনোয় পর্যন্ত ডুবিয়ে হাতের তালু দেখা যায়, তাহলে কি বুঝতে পারবো পানি বিশুদ্ধ আছে? অনেকে মনে করবে এটা পানি বিশুদ্ধ আছে, না এটা না। পোনা ছাড়ার উপযুক্ত হয়েছে? না এটাও না। পানিতে খাদ্য যখন খুব কম থাকে তখন হচ্ছে কি, তুমি হাতের কোণে পর্যন্ত যখন পুকুরে হাত ঢুকাবা তখন তুমি তোমার দেখবে যে তালু দেখতে পারবা, যখন পুকুরে কি কম থাকবে, পানি খাদ্যের পরিমাণ কম থাকবে। এরপর এমসিকিউ, মাছের পোনা শোধনের জন্য 20 লিটার পানিতে কত চা চামচ পটাশিয়াম পারম্যাঙ্গানেট মিশিয়ে দ্রবণ তৈরি করতে হবে? মাছের পোনা শোধনের জন্য 20 লিটার পানিতে সাধারণত 2 চা চামচ পটাশিয়াম পারম্যাঙ্গানেট মিশিয়ে দ্রবণ তৈরি করতে হয়। এরপর এমসিকিউ, পুকুরের পোনা মারা যাওয়ার কারণে পানির তাপমাত্রার কারণ হলো পানির তাপমাত্রার পার্থক্য, ক্ষতিকর পরজীবীর আক্রমণ, ইয়াস এই দুটো অবশ্যই। অক্সিজেনের ভিন্নতা হবে না। তাহলে আমাদের কারেক্ট আনসার 1 ও 2। এরপর এমসিকিউ, নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 56 ও 57 নং প্রশ্নের উত্তর দাও। মনির একজন মৎস্যজীবী, ইদানিং কাজের বাজারে মাছের চাহিদা বৃদ্ধি পাওয়ায় তিনি স্থানীয় জলাশয় থেকে নির্বিচারে ছোট বড় ও ডিমওয়ালা মাছ আহরণ করে স্থানীয় বাজারে বিক্রি করেন। মৎস্য আইনে মনিরের প্রথমে কত টাকা জরিমানা করা হবে? যেহেতু সে এই দেখো মাছের চাহিদা বৃদ্ধি পাওয়ায় তিনি স্থানীয় জলাশয় থেকে নির্বিচারে ছোট বড় মানে স্থানীয় একটা জলাশয় থেকে ছোট বড় সকল ধরনের মাছ কি করে আহরণ করে স্থানীয় বাজারে বিক্রি করে, তার জন্য সে প্রথম অংশে 1000 টাকা জরিমানা পাবে। প্রথম অংশ কত টাকা? 1000 টাকা। এরপর এমসিকিউ, মনিরের কাজটি চলতে থাকলে কমে যাবে মাছের উৎপাদন ও জীব বৈচিত্র্য? হ্যাঁ এটা হবে। মনিরের আর্থিক সচ্ছলতা? না এটা হবে না। মুক্ত জলাশয় থেকে ক্রমান্বয়ে মাছের উৎপাদন? হ্যাঁ এটা 1 ও 3। এরপর এমসিকিউ দেখো, হাঁস মুরগি আবাসন তৈরির জন্য প্রথমে কি করতে হবে? ঘরের ডিজাইন নির্বাচন করতে হবে? না। ঘর তৈরি, স্থান নির্বাচন, খাবারের ব্যবস্থা করা, স্থান নির্বাচন করতে হবে। প্রথমে কি করতে হবে? স্থান নির্বাচন করতে হবে। এরপর এমসিকিউ দেখো, মুরগির ঘরের প্রস্থ কত মিটারের বেশি হওয়া ঠিক নয়? মুরগির ঘরের প্রস্থ 9 মিটারের বেশি হওয়া ঠিক নয়। এরপর এমসিকিউ, হাঁস মুরগির ঘর কোন মুখী হতে পারে? হাঁস মুরগির ঘর দক্ষিণমুখী। হাঁস মুরগির ঘর কোন মুখী হতে হবে? অবশ্যই দক্ষিণমুখী হতে হবে, না হলে হাঁস মুরগির উৎপাদন ভালো হবে না। নিচের উদ্দীপকটি পড়ে 61 ও 62 নং প্রশ্নের উত্তর দাও। প্রিয়ামণি পারিবারিক খামারে কিছু দেশি হাঁস, 50টির মতো লেয়ার মুরগি ও 100টি ব্রয়লার মুরগি কি করে? পালন করে। প্রিয়ামণি তার প্রতিটি ব্রয়লার মুরগির জন্য প্রথম সপ্তাহে 25 গ্রাম কি দেয়? 25 গ্রাম হারে ও দ্বিতীয় সপ্তাহে 65 গ্রাম হারে সম্পূরক খাদ্য কি করে? প্রদান করে। প্রিয়ামণি 2 সপ্তাহে মোট কি পরিমাণ খাদ্য ব্রয়লার মুরগিকে দেয়? তাহলে প্রথম সপ্তাহে আগে কি পরিমাণ দেয় বের করি আমরা। প্রথম সপ্তাহে
ব্রয়লার মুরগিকে দেয় হচ্ছে, ব্রয়লার মুরগি কয়টা টোটাল? 100টা ব্রয়লার মুরগি। 100 গুণ, দেখো 100 গুণ প্রথম সপ্তাহে কত গ্রাম? 25 গ্রাম। একদিনে কয় গ্রাম? 25 গ্রাম। এক সপ্তাহ মানে কয় দিন? 7 দিন। তাহলে 25 ইন্টু কত? 7। তাহলে 100 গুণ 25 ইন্টু 7, তোমরা ক্যালকুলেটর করে দেখো। 100 গুণ 25 ইন্টু 7, এটা হবে তোমার 17,500। তাহলে প্রথম সপ্তাহে এটা কয় গ্রাম বেড়েছে? 17,500 গ্রাম। এখন দ্বিতীয় সপ্তাহটা বের করো। দ্বিতীয় সপ্তাহটা কেমনে বের করবা? সেম আগের মতো 100টা ব্রয়লার মুরগি গুণ কয় গ্রাম করে দিছে? 65 গ্রাম। এক সপ্তাহ মানে কয় দিন? 7 দিন। তাহলে এটা গুণ করে তোমার আসবে হচ্ছে 45,500 গ্রাম। তাহলে সে প্রথম সপ্তাহে 17,500 গ্রাম ব্রয়লার মুরগিকে মানে খাদ্য দেয়, সম্পূর্ণ খাদ্য দেয়, এরপর 45,500 গ্রাম দেয়। এই দুটোটা যোগ করো, মোট টোটাল আসবে হচ্ছে তোমার 63,000 গ্রাম। এটাই তো আমাদের আনসার, তো এটা 63,000 গ্রাম। এখন দেখো এখানে কোথাও 63,000 গ্রাম লেখা নাই। তো আমরা জানি যে 1 কেজি সমান 1,000 গ্রাম, 1,000 গ্রাম নাকি না? তাহলে 63 কেজি সমান 63,000 গ্রাম। তো তোমার আনসার কত? 63 কেজি। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে কি? 63 কেজি। এরপর এমসিকিউ দেখো, প্রিয়ামনির খামারে চলমান ব্যয় সব থেকে কম হয় হাঁস চাষে, ব্রয়লার চাষে, লেয়ার চাষে। আমাদের অপশনে আছে ক 1, খ 2, গ 3, ঘ 1, 2, 3। হাঁস চাষে তোমার সব থেকে চলমান ব্যয় সবচেয়ে বেশি কি হয়? কম হয়। এরপর এমসিকিউ দেখো, সাইলেজ তৈরিতে বায়ুরোধী অবস্থায় গাজরের জন্য প্রয়োজন সুগার না অ্যামাইনো অ্যাসিড, লবণ না ল্যাকটিক অ্যাসিড। এরপর এমসিকিউ বলা হচ্ছে সাইলেজ তৈরিতে বায়ুরোধী অবস্থায় ঘাস সংরক্ষণ করলে নিচের কোনটি উৎপন্ন হয়? অবশ্যই ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। এটা এর আগের এমসিকিউর মতোই, কিন্তু একটু ঘুরাই দিছে। এইটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, আসার সম্ভাবনা খুব বেশি। এরপর এমসিকিউ দেখো, সাইলেজ তৈরি, আচ্ছা এটা তো বলছি। এরপর এমসিকিউ দেখো, হেই তৈরির জন্য কোন সময় গাছ কাটা উত্তম? অর্থাৎ তোমার ওই যে খাদ্য সংরক্ষণের একটা প্রক্রিয়ার মধ্যে হে হচ্ছে অন্যতম একটি। তো এখানের মধ্যে এই হে তৈরির জন্য কোন সময় গাছ কাটা উত্তম? ওরা রসালো ফল ফুল আসার পরে কি আসার সময় তোমার গাছ কাটা উত্তম। এরপর এমসিকিউ দেখো, উদ্দীপকটি বোর্ডের 66 ও 67 নং প্রশ্নের উত্তর দাও। গবাদি পশুর জন্য সবুজ ঘাসকে বিশেষ পদ্ধতিতে রসালো অবস্থায় সংরক্ষণ করা হয় যাতে সংকট মুহূর্তে তাদেরকে সবুজ ঘাস খাওয়ানো যায়। উদ্দীপকে গবাদি পশুর কোন খাবারের কথা বলা হয়েছে? তো রসালো অবস্থা, আমি একটু আগে বলছি রসালো অবস্থা খাদ্য সংরক্ষণের প্রক্রিয়া কোনটা? হে। এরপর এমসিকিউ, উদ্দীপকে উল্লেখিত বিশেষ পদ্ধতিতে ব্যবহৃত উপাদান সমূহ হলো ভুট্টা, হ্যাঁ, গিনি, ইয়াস, নেপিয়ার, ডাই। তাহলে আমাদের কারেক্ট আনসার তিনটাই হবে, অর্থাৎ হে। হে পদ্ধতিতে উদ্দীপকে উল্লেখিত বিশেষ পদ্ধতি কি? হে। হে পদ্ধতিতে ব্যবহৃত উপাদানগুলা কি কি? ভুট্টা, গিনি আর নেপিয়ার। এরপর এমসিকিউ দেখো, চতুর্থ অধ্যায় কৃষিজ উৎপাদন। চলো শুরু করা যাক। প্রথম এমসিকিউ হচ্ছে উচ্চ ফলনশীল জাতের বৈশিষ্ট্য হলো শীষের ধান থেকে গেলে গাছ সোনালী রং ধারণ করে, গাছে বেশি কুশি হয় না, তারপর গাছ খাটো এবং হেলে পড়ে না, বেলি মাটি চাষ করা যায়। আমাদের কারেক্ট আনসার কি? গাছ খাটো এবং হেলে পড়ে না। এরপর এমসিকিউ, বাংলাদেশে ধান উৎপাদনের মৌসুম কয়টি? বাংলাদেশে ধান উৎপাদনের মৌসুম হচ্ছে 3টি। কয়টি? 3টি। এরপর এমসিকিউ, ধান বীজ বাছাই করতে বীজের কত ভাগ গজানোর ক্ষমতা প্রয়োজন? ধান বীজ বাছাই করতে বীজের 80% অর্থাৎ 80 ভাগ, শতকরা 80 ভাগ ধান বীজ বাছাই করতে বীজের শতকরা 80 ভাগ গজানোর ক্ষমতা কি হয়? প্রয়োজন হয়। এরপর এমসিকিউ, ধান চাষের জৈব সার কখন জমিতে প্রয়োগ করতে হয়? প্রথম চাষের সময় তোমার কি জৈব সার জমিতে প্রয়োগ করতে হয়। এরপর এমসিকিউ,
ধানের চারা তৈরির জন্য সাধারণত কয় ধরনের বীজ তলা তৈরি করা হয়? 2 ধরনের, 3 ধরনের, 4 ধরনের, 5 ধরনের? আমাদের কারেক্ট আনসার কি? 4 ধরনের। এরপর এমসিকিউ দেখো, ধান চাষে 6 শতক জমিতে কি পরিমাণ গোবর সার দিতে হয়? 1 শতক জমিতে দিতে হয় 20 কেজি। তাহলে 6 শতক জমিতে 20 গুণ 6 টোটাল 120 কেজি। আমাদের কারেক্ট আনসার হচ্ছে 20 কেজি, না 60 কেজি, না 100 কেজি, না 120 কেজি। এরপর এমসিকিউ, কোন পোকা ধানের দানায় দুধ সৃষ্টির সময় আক্রমণ করে? মাজরা পোকা, পামরি পোকা, গান্ধী পোকা, গলমাছি? এটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, কোনো না কোনো বোর্ডে 100% আসবে এটা। কোন পোকা ধানের দানায় দুধ সৃষ্টির সময় আক্রমণ করে? গান্ধী পোকা। এরপর এমসিকিউ, ধানের গোড়ায় বসে এক ধরনের ফড়িং পোকা রস চুষে খেলে কোন কীটনাশক প্রয়োগ করতে হবে? ডায়াজিন 60, না ডায়াজিনম 14? হ্যাঁ রাইট, এটা হচ্ছে রাইট আনসার। ধানের গোড়ায় বসে এক ধরনের ফড়িং যখন মানে রস চুষে খাবে তখন কীটনাশক হিসেবে প্রয়োগ করতে হয় কোনটা? ডায়াজিনম 14। এরপর এমসিকিউ দেখো, পাটের চারা গজানোর কতদিন পর ঘন দুর্বল চারা সহ আগাছা পরিষ্কার করতে হয়? 15 থেকে 20 দিন পর। পাটের চারা গজানোর 15 থেকে 20 দিন পরে ঘন দুর্বল চারা সহ আগাছা কি করতে হয়? পরিষ্কার করতে হয়। এরপর এমসিকিউ দেখো, নিচের কোন পোকাটি পাটের কচি ও বয়স্ক সব পাতায় খেয়ে ফেলে? পামরি পোকা, গান্ধী পোকা, গলমাছি, বিছা পোকা? এটা হচ্ছে বিছা পোকা। বিছা পোকা তোমার পাটের কচি ও বয়স্ক সব পাতা কি করে ফেলতে পারে? খেয়ে ফেলতে পারে। এটা অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ। এরপর এমসিকিউ দেখো, স্ত্রী চেলে পোকা পাটের কোন অংশে ক্ষতি করে? কচি পাতায়, চারা গাছের গোড়া কাটে, কচি ও বয়স্ক পাতা খেয়ে ফেলে, চারা গাছের ডগায় ছিদ্র করে? এটা কারেক্ট আনসার হচ্ছে চারা গাছের ডগায় কি করে? ছিদ্র করে। স্ত্রী চেলে পোকা পাটের কোন অংশ ক্ষতি করে? চারা গাছের ডগায় ছিদ্র করে ফেলে। এরপর এমসিকিউ, সরিষা ফসলের প্রধান রোগ কোনটি? সরিষা ফসলের প্রধান রোগ হলো অল্টারনারিয়া ব্লাইট। এরপর এমসিকিউ দেখো, সাধারণত 25 কেজি সরিষা ভাঙানোর পর তৈল কত কেজি হবে? 10 থেকে 11 কেজি। 25 কেজি সরিষা ভাঙানোর পর তৈল অর্থাৎ তেল কত কেজি হবে? 10 থেকে 11 কেজি। এরপর এমসিকিউ, টরি সাত কোন ফসলের জাত? টরি সাত হচ্ছে যে সরিষা ফসলের জাত। টরি সাত কোন ফসলের জাত? খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। এরপর কোশ্চেন, সকালে শিশির ভেজা অবস্থায় কোন ফসল সংগ্রহ করা উত্তম? সকালে শিশির ভেজা অবস্থায় সরিষা ফসল সংগ্রহ করা উত্তম। এরপর এমসিকিউ দেখো, মাসকলাইয়ের পাউডারি মিলডিউ রোগের জন্য দায়ী কোনটি? মাসকলাইয়ের পাউডারি মিলডিউ রোগের জন্য দায়ী হচ্ছে ছত্রাক। এরপর এমসিকিউ, ধানের টুকরো রোগের লক্ষণগুলো হলো পাতার রং আস্তে আস্তে হলদে হয়ে যায়, গাছ টান দিলে সহজেই উঠে আসে। অর্থাৎ ধানের টুকরো রোগের লক্ষণগুলো কি কি এখানে কোশ্চেন করছে আমাদেরকে। তো পাতা রঙে আস্তে আস্তে হলদে হয়ে যায়, তারপর গাছ টান দিলেও সহজেই উঠে আসে, পাতা মরে যায়, এটা না। তো আমাদের কারেক্ট আনসার 1 ও 2। এরপর এমসিকিউ দেখো, পোকাটির ক্ষেত্রে প্রযোজ্য দানায় দুধ সৃষ্টির সময় আক্রমণ করে। এই যে এখানে বলছে ধানের টুকরো রোগের লক্ষণ, এই যে ধানের টুকরো রোগের লক্ষণে কোন পোকাটা আসে, তাই ওই পোকাটার ক্ষেত্রে প্রযোজ্য হলো দানায় দুধ সৃষ্টির সময় আক্রমণ করে, পোকার গা থেকে গন্ধ বের হয়। হ্যাঁ এটাও কারেক্ট আনসার। কুশি অবস্থায় আক্রমণ করে, এটা না। এরপর এমসিকিউ, নিচের উদ্দীপকটি পড়ে 86 ও 87 নং প্রশ্নের উত্তর দাও। জমির শেখ তার ধানের জমিতে গিয়ে দেখেন ধান গাছের মাছ ডগা সাদা হয়ে গিয়েছে। এ অবস্থায় তিনি কৃষি কর্মকর্তার পরামর্শে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। কৃষি কর্মকর্তার পরামর্শে জমির শেখ নিচের কোন কীটনাশকটি ব্যবহার করবেন? ভেপনা, কার্বোফুরান, ম্যালাথিয়ন, ক্যাপটান? তো এটার আনসার হচ্ছে আমাদের ম্যালাথিয়ন। কৃষি কর্মকর্তার পরামর্শ জমির শেখ নিচের কোন অর্থাৎ ওর ধানের জমিতে গিয়ে সে দেখেছে ধান গাছের মাছ ডগায় সাদা হয়ে গেছে।
তো এই অবস্থায় সে কৃষি পরামর্শ যথাযথ ব্যবস্থা গ্রহণ করে, মানে কৃষি কর্মকর্তার পরামর্শে। কোন পরামর্শটা গ্রহণ করে? সে কীটনাশক হিসেবে কি ব্যবহার করার পরামর্শ গ্রহণ করে? ম্যালাথিয়ন গ্রহণ করার পরামর্শ গ্রহণ করে। এরপর এরপর এমসিকিউ, সরি, উদ্দীপকে উল্লিখিত ধান গাছে উদ্ভূত লক্ষণের কারণ কি? মাজরা পোকা। এরপর এমসিকিউ দেখো, নিচের অনুচ্ছেদটি পড়ে 88-89 নং প্রশ্নের উত্তর দাও। অমিত তার বাড়ির পাশের 1 বিঘা জমিতে ধানের ফলন ভালো না পাওয়ায় এইবার ধানের পরিবর্তে মাসকলাইয়ের কি করে চাষ করে। প্রথমে গাছগুলো ভালোভাবে বেড়ে উঠলেও হঠাৎ পাতার উপর পাউডারের মতো আবরণ পড়ে। যথাসময়ে সে কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে ব্যবস্থা গ্রহণ করায় ভালো ফলন পান। অমিত কৃষি কর্মকর্তার পরামর্শে নিজের কোন ঔষধ ব্যবহার করতে পারেন? টিল্ট। এরপর এমসিকিউ, অমিতের উৎপাদিত ফসল আমিষের অভাব পূরণ করে, ডালের যোগান দেয়, সরকারের অভাব পূরণ করে। সরকারের অভাব পূরণ করে না, আমাদের কারেক্ট আনসার আমিষের অভাব পূরণ করে এবং কি ডালের যোগান দেয়। 2 রঙা গোলাপের জাত কোনটি? 2 রঙা গোলাপের জাত হলো আই ক্যাচার। 2 রঙের গোলাপের জাত কি? আই ক্যাচার। এরপর এমসিকিউ দেখো, কোন পোকা দেখতে অনেকটা মরা চামড়ার মতো? বিটল পোকা, উড়চোঙা, বাদামি গাছ ফড়িং, রেড স্কেল। রেড স্কেল হচ্ছে অনেকটা মানে মরা চামড়ার মতো দেখতে। এরপর এমসিকিউ দেখো, গোলাপ গাছের কর্তনকৃত ডালে সঠিক পরিচর্যার অভাবে কি হতে পারে? বিটল পোকা, গরেট স্কল, পাউডারি মিলবিউ, ডাইবেক। ডাইবেক হতে পারে। এরপর এমসিকিউ, কখন বেলি ফুলের ডাল ছাঁটাই করতে হয়? গ্রীষ্মের শেষে, শীতের মাঝামাঝি, বর্ষার শুরুতে, শরতের শেষে। শীতের মাঝামাঝি সময়ে বেলি ফুলের ডাল ছাঁটাই করতে হয়। এরপর এমসিকিউ, কলার চারাকে কি বলে? কলার চারাকে তেওর বলা হয়। কি বলা হয়? তেওর বলা হয়। এরপর এমসিকিউ, 2টি কলার চারার জন্য সর্বনিম্ন কি পরিমাণ টিএসপি সার ব্যবহার করা যাবে? 2টি কলার চারার জন্য সর্বনিম্ন 500 গ্রাম। সর্বনিম্ন কত? 500 গ্রাম। একটি কলার চারার জন্য তোমার 250 গ্রাম হলে দুটার জন্য 250 গুণ 2, 500 গ্রাম। 500 গ্রাম। এরপর এমসিকিউ, 1250 থেকে 2000 গ্রাম টিএসপি কতটি কলা গাছে প্রয়োগ করা যাবে? 1250 থেকে 2000 গ্রাম টিএসপি 5টি কলা গাছে কি করা যাবে? প্রয়োগ করা যাবে। এরপর এমসিকিউ, সিকাটোকা কোন ফসলের রোগ? সিকাটোকা হচ্ছে কলার রোগ। এরপর এমসিকিউ, গোলাপ গাছ ছাঁটাই করণে বেশি ফুল হয়, ফুল আকারে বড় হয়, পোকার আক্রমণ বেশি হয়। বেশি ফুল হয় এবং ফুলের আকার কি হয়? বড় হয়। এরপর এমসিকিউ, কলার ছত্রাকজনিত রোগ হলো সিকাটোকা রোগ। হ্যাঁ, অবশ্যই এটা কলার ছত্রাকজনিত। গুচ্ছ মাতানা আর হচ্ছে পানামা রোগ। এরপর এমসিকিউ, আনারস চাষের জন্য সবচেয়ে ভালো চারা ভুঁইয়ে চারা, পার্শ্ব চারা, মুকুট চারা। তোমার আনসার হচ্ছে ভুঁইয়ে চারা এবং পার্শ্ব চারা, মুকুট চারা নয়। এরপর এমসিকিউ দেখো, নিচের উদ্দীপকটি পড়ে 101 ও 102 নং প্রশ্নের উত্তর দাও। রিতার গোলাপ বাগানে কিছু গোলাপ ডাল ডগা থেকে ক্রমান্বয়ে শুকিয়ে নিচের দিকে আসছে। এছাড়াও কিছু কিছু গাছের কচি পাতা ও ফুলের পাপড়ি কোনো এক ধরনের পোকা ছিদ্র করে ফেলছে। রিতার বাগানে কোন পোকার আক্রমণের চিহ্ন দেখা যায়? এটা হচ্ছে বিটল পোকা। কি পোকা? বিটল পোকা। এরপর এমসিকিউ দেখো, রিতার বাগানের সমস্যা সমাধানের উত্তম রাসায়নিক দমন, জৈব রাসায়নিক দমন, জৈব দমন। আমাদের কারেক্ট আনসার হচ্ছে জাস্ট জৈব রাসায়নিক দমন। এটাও হবে না, এটাও হবে না। অর্থাৎ বিটল পোকা দমনে তোমার জৈব মানে বিটল পোকা সমস্যার সমাধানে কি করা উচিত? জৈব রাসায়নিক দমন করা উচিত। এরপর এমসিকিউ দেখো, আদর্শ পুকুর পাড়ে সবজি ও ফল চাষ করতে হলে পুকুর পাড়ের ডালের অনুপাত কত হবে? এটা কোন না কোন বোর্ডে 100% আসবে। এটা হচ্ছে 1:2। এরপর এমসিকিউ, সমন্বিত মাছ চাষে পুকুরের তলার অতিরিক্ত কাদা ব্যবহৃত হয় ঔষধ হিসেবে, সার হিসেবে। এরপর এমসিকিউ দেখো, ধানের সাথে মাছ ও চিংড়ি চাষের জন্য উপযোগী ধানের জাত হলো বিপ্লব। কি জাত? বিপ্লব জাত। এরপর এমসিকিউ, ধান খেতে চাষ উপযোগী মাছ কোনটি? ধান খেতে মাছ উপযোগী চাষ হলো তেলাপিয়া, অর্থাৎ চাষ উপযোগী মাছ হলো কি? তেলাপিয়া মাছ। এরপর এমসিকিউ দেখো, 60টি গরুর জন্য আবাসন তৈরি করতে কত সারে গোশালা তৈরি করতে হবে? 60টি গরুর জন্য
তোমার আবাসন তৈরি করতে 2 সারি গোশালা কি করতে হবে, তৈরি করতে হবে, কারণ 1 সারি গোশালাতে তোমার 30টি গরু রাখা যায়। কয়টি গরু? 30টি। তাহলে 2 সারি গোশালাতে 60টি গরু রাখা যাবে। ঠিক আছে, এটা তোমাদের মেইন বইয়ের আছে, অবশ্যই সবগুলো মেইন বই থাকে স্যার। এরপর এমসিকিউ, দৈনিক 5 লিটার দুধ দানকারী একটি দুগ্ধ গাভীকে শরীর রক্ষণাবেক্ষণের জন্য দৈহিক মোট কত কেজি দানাদার খাদ্য দিতে হবে? দৈহিক মোট 4 কেজি। এরপর এমসিকিউ দেখো, 4টি গাভীর জন্য দৈনিক কি পরিমাণ খাদ্য লবণ সরবরাহ করতে হবে? একটি গাভীর জন্য হচ্ছে, একটি গাভীর জন্য দৈনিক 100 থেকে 120 গ্রাম খাদ্য লবণ সরবরাহ করতে হয়। তাহলে 4টি গাভীর জন্য দৈনিক 1 গুণ 4 400, আর এদিকে 480, তাহলে আমাদের কারেক্ট আনসার কোনটা? 400 থেকে 480 গ্রাম। এরপর এমসিকিউ দেখো, দুইটি ভেড়ার অর্থাৎ দুইটি প্রাপ্তবয়স্ক ভেড়ার জন্য, দুইটি প্রাপ্তবয়স্ক কিসের জন্য? ভেড়ার জন্য দৈনিক কত গ্রাম দানাদার খাদ্যের প্রয়োজন? দুইটি প্রাপ্তবয়স্ক ভেড়ার জন্য দৈনিক 500 থেকে 600 গ্রাম কি প্রয়োজন? দানাদার খাদ্যের প্রয়োজন, কারণ একটি প্রাপ্তবয়স্ক ভেড়ার জন্য, একটার জন্য প্রয়োজন হচ্ছে তোমার 250 থেকে 300 গ্রাম। তাহলে দুইটির জন্য 500 থেকে 600 গ্রাম। ক্লিয়ার? এরপর এমসিকিউ দেখো, হাঁস পালনের জনপ্রিয় পদ্ধতি কোনটি? হাঁস পালনের জনপ্রিয় পদ্ধতি হলো উন্মুক্ত পদ্ধতি। এরপর এমসিকিউ, পশু পাখি পালনে আবাসনের উদ্দেশ্য কি? পশু পাখি পালনে আবাসনের উদ্দেশ্য পশু পাখিকে আশ্রয় ও বিশ্রাম দেয়, পশুর একক ও নিবিড় যত্ন নেওয়া, হ্যাঁ অবশ্যই, তারপর উৎপাদন খরচ কমানো, ইয়াস, তিনটাই রাইট আনসার। এরপর এমসিকিউ দেখো, ভেড়া পালনের উদ্দেশ্য হলো পশম, চামড়া, মাংস, আমাদের কারেক্ট আনসার পশম এবং মাংস, চামড়া নয়। এরপর এমসিকিউ, আবদ্ধভাবে ভেড়া উৎপাদনের ক্ষেত্রে ঘরের মেঝে যেরকম হবে, পাকা, আধা পাকা, কাঁচা হবে না। এরপর এমসিকিউ দেখো, নিচের অনুচ্ছেদটি পড়ে 115 ও 116 নং প্রশ্নের উত্তর দাও। কাশেম আলীর বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে। তিনি আবহাওয়ার দিকে আবহাওয়ার দিকে খেয়াল রেখে, এটা সকল বোর্ড, এটা হবে না, এটা টাইপিং মিস্টেক, অর্থাৎ এটা সকল বোর্ড 2015-তে এসেছিল। তো তিনি আবহাওয়ার দিকে খেয়াল রেখে ভেড়ার খামারের জন্য কি নির্মাণ করেন? ঘর নির্মাণ করেন। তাহলে কাশেম আলীর নির্মিত ঘরটি কোন ধরনের ছিল? তো এটা হবে যে আবদ্ধ। কি হবে? আবদ্ধ হবে। এরপর কাশেম আলীর ঘরটি নির্মাণের উদ্দেশ্য কি? যেহেতু দেখো উদ্দীপকটা দেখো, কাশেম আলীর বাড়ি মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গলে। এখন শ্রীমঙ্গলের আবহাওয়া কিরকম ওইটার উপর কি রেখে, খেয়াল রেখে সে ভেড়া একটা কি করে, ঘর নির্মাণ করে, খামারের জন্য ঘর নির্মাণ করে। তো আমাদেরকে এখন বলা হয়েছে কাশেম আলীর ঘরটি নির্মাণের উদ্দেশ্য হলো ভেড়ার গোবর সংগ্রহ করা, না, ভেড়ার গোবর সংগ্রহ করার জন্য না, অধিক মাংস উৎপাদন করার জন্য এবং অধিক পশম উৎপাদন করার জন্য। তাহলে আমাদের কারেক্ট আনসার 2 ও 3। প্রস্রাবজনিত রোগের মহৌষধ কোনটি? সর্পগন্ধা, তেলাকুচা, আমলকি, সোনালী বাঁশ। আমাদের কারেক্ট আনসার কি? সোনালী বাঁশ। এরপর এমসিকিউ, ডোল তৈরি করা হয় বাঁশ দিয়ে, বেত দিয়ে, কাঠ দিয়ে। ডোল তৈরি করা হয় তোমার বাঁশ দিয়ে এবং কাঠ দিয়ে, বেত দিয়ে নয়। এরপর এমসিকিউ, শরীরের কাটা অংশে রক্ত পড়া বন্ধে কার্যকর কোনটি? দুর্বাঘাসের রস, থানকুনি পাতার রস, তুলসী পাতার রস, পাথরকুচি পাতার রস। আমাদের বলছে শরীরের কাটা অংশের রক্ত পড়া বন্ধে কার্যকর কোনটি? অবশ্যই এটা দুর্বাঘাসের রস হবে। এরপর বদহজম ও আমাশয় নিরাময়ে ব্যবহৃত হয় কোন উদ্ভিদ? বদহজম ও আমাশয় নিরাময়ে ব্যবহৃত হয় থানকুনি। কি ব্যবহৃত হয়? থানকুনি। এরপর এমসিকিউ, উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদের নাম কি? এখানে একটা উদ্দীপক মিসিং হয়েছে, সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। মাঝারি আকারের বৃক্ষ, পাতা যৌগিক, ফুল ছোট ও সবুজাভ হলুদ, মার্চ থেকে মে মাসে ফুল আসে এমন একটি বৃক্ষ হলো ফল ভিটামিন সি সমৃদ্ধ। উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদটির নাম কি? এখন এখানের মধ্যে দেখো ভিটামিন সি সমৃদ্ধ উদ্ভিদ কোনটা? অবশ্যই আমলকি। তাহলে আমাদের কারেক্ট আনসার কি হবে? আমলকি হবে। এরপর এমসিকিউ,
উক্ত উক্ত উদ্ভিদটির ফল ত্রিফলার সাথে ব্যবহার করলে রক্তহীনতা উপশম হয়, চর্মরোগ উপশম হয়, চুল পড়া রোগ উপশম। এটা তিনটাই হচ্ছে কারেক্ট আনসার। এগুলা আমলকির কি গুণাবলী। এরপর এমসিকিউ দেখো, এরপর হচ্ছে পঞ্চম অধ্যায় বনায়ন। তাহলে চলো বনায়ন শুরু করা যাক। একটি দেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি থাকা অত্যাবশ্যক? 25%। 25 ভাগ অবশ্যই অত্যাবশ্যকীয়। একটি দেশের মধ্যে কি থাকতে হবে? বনভূমি থাকতে হবে। এরপর এমসিকিউ দেখো, একটি দেশের, আচ্ছা এটা তো বলছি, অবস্থান ও বিস্তৃতি ভেদে বনাঞ্চলকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 6টি ভাগে ভাগ করা হয়েছে। এরপর এমসিকিউ, বাংলাদেশের কোন বনে হাতি দেখা যায়? বাংলাদেশের পাহাড়ি বনে কি দেখা যায়? হাতি দেখা যায়। এরপর এমসিকিউ, কোনটি সমতল ভূমির বনের বৃক্ষ? কোনটি সমতল ভূমির বনের বৃক্ষ? এটা হচ্ছে তোমার শালবন। এরপর নিচের কোন বৃক্ষগুচ্ছ মেইন গ্রুপ বনের? গেওয়া, গরান ও বাইন হলো, এটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, গেওয়া, গরান ও বাইন হলো মেইন গ্রুপ বনের বৃক্ষগুচ্ছ। এরপর এমসিকিউ, বাংলাদেশের কোথায় কোথায় মেইন গ্রুপ বনভূমি রয়েছে? বাংলাদেশের তোমার চকরিয়া, সুন্দরবন, বৃহত্তর খুলনা, টেকনাফ ও উপকূলীয় অঞ্চলে কি রয়েছে? মেইন গ্রুপ বনভূমি রয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, চট্টগ্রাম বোর্ডের মধ্যে আসার সম্ভাবনা খুব বেশি। মানুষ সম্মিলিতভাবে বসত ভিটা, পুকুর, নদী ও অন্যান্য জলাশয়ের পাশে কোন বন গড়ে তোলে? এটা হচ্ছে গ্রামীণ বন। এরপর এমসিকিউ দেখো, কোন ধরনের বনায়নে জনগণ সরাসরি সম্পৃক্ত থাকে? এটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। সামাজিক বনায়নে হচ্ছে জনগণ সরাসরি ভাবে কি থাকে? সম্পৃক্ত থাকে। তাহলে এটা আমাদের আনসার হবে সামাজিক বন। এরপর এমসিকিউ দেখো, মেইন গ্রুপ বন দেখা যায় চকরিয়াতে। হ্যাঁ, আমরা একটু আগে বলছি এটা চকরিয়া, এটা হবে না তোমার চকরিয়া, টেকনাফ হবে, তেতুলিয়া হবে না, কারণ ওখানের মধ্যে তেতুলিয়া ছিল না। এরপর এমসিকিউ দেখো, কৃষি বনের বৈশিষ্ট্য হলো প্রান্তিক ভূমির সম্পদ ব্যবহার হয়। ইয়াস। একই জমি বারবার ব্যবহার করে অধিক উৎপাদন ব্যবস্থা করা হয়। হ্যাঁ, এটাও জনসাধারণের মৌলিক চাহিদা পূরণ করা হয়। এটা না। তাহলে আমাদের কারেক্ট আনসার 1 ও 2। এরপর এমসিকিউ দেখো, সামাজিক বনায়নের উদ্দেশ্য ভূমিকে রোধ করা, মৌলিক চাহিদা কি করা? পূরণ করা। তো আমাদের এটা আর এটা কারেক্ট আনসার, এটা হবে না। এরপর এমসিকিউ দেখো, নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 135 ও 136 নং প্রশ্নের উত্তর দাও। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনভূমি অপরিহার্য। একটি দেশে মোট আয়তনের 10 ভাগ কি আছে? বনভূমি আছে। দেশটিতে আরো কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন? তোমরা সবাই জানো একটা দেশের মধ্যে মানে অত্যাবশ্যকীয় ভাবে 25 ভাগ কি থাকতে হয়? বনভূমি থাকতে হয়। তো 25 ভাগ থাকতে হয়, এখানের মধ্যে কত আছে? 10 ভাগ আছে। 25 বিয়োগ 10 আর কত ভাগ থাকে? 15 ভাগ। তাহলে আরো কত প্রয়োজন? 15 ভাগ প্রয়োজন। তো আমাদের কারেক্ট আনসার 15 হবে। হ্যাঁ, এরপর এমসিকিউ দেখো, 10 ভাগ বনভূমি থাকার কারণে দেশটিতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাবে, খরা দেখা দিবে, না প্রাকৃতিক ভারসাম্য রক্ষাই পাবে না, খরা দেখা দিবে এবং কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার 2 ও 3। এরপর এমসিকিউ দেখো, নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 137 ও 138 নং প্রশ্নের উত্তর দাও। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট এলাকায় এক বিশেষ বন দেখা যায়, রয়্যাল বেঙ্গল টাইগার। এই বনের প্রাণী, রয়্যাল বেঙ্গল টাইগার কোন বনের প্রাণী? এটা হচ্ছে সুন্দরবনের প্রাণী হবে। উল্লেখিত তথ্যগুলো কোন বনের জন্য প্রযোজ্য? অবশ্যই সুন্দরবনের জন্য প্রযোজ্য। এরপর এমসিকিউ, উল্লেখিত বনের বৈশিষ্ট্য হলো প্রতিদিন জোয়ারের পানিতে প্লাবিত হয়। অবশ্যই সুন্দরবনে প্রতিদিন জোয়ারের পানি দেখা দেয়। অধিকাংশ প্রজাতির উদ্ভিদের শ্বাসমূল আছে। হ্যাঁ আছে, কিন্তু গজারি গাছ এই বনের প্রধান উদ্ভিদ নয়। এরপর এমসিকিউ দেখো, সর্বশেষ বন আইন সংশোধন হয় কত সালে? 1996 সালে। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। এরপর কোশ্চেন, বন আইন লঙ্ঘনে সর্বোচ্চ কত টাকা জরিমানা করা হয়? এটাও খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। বন আইন মানে লঙ্ঘনে সর্বনিম্ন হচ্ছে 5,000। সর্বনিম্ন কত? 5,000। সর্বোচ্চ কত? 50,000। এবং 6 মাসের তোমার কারাদণ্ড দেওয়া হয় যাবজ্জীবন। তো 50,000 টাকা আমাদের এখানে রাইট অ্যান্সার হবে, যেহেতু সর্বোচ্চ বলছে। এই দেখো সর্বোচ্চ, সর্বনিম্ন বলে কি লিখতাম? 5,000 লিখতাম। এরপর এমসিকিউ দেখো, বন্যপ্রাণী সংরক্ষণ অধ্যাদেশ প্রণয়ন করা হয় কত সালে? এটা হচ্ছে 1973 সালে বন্যপ্রাণী সংরক্ষণ অধ্যাদেশ প্রণয়ন করা হয়। এটাও খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ স্যার। এরপর
বন সংরক্ষণ আইন ভঙ্গের ন্যূনতম শাস্তি হলো ন্যূনতম আর সর্বনিম্ন একই কথা। তো একটু আগেও বলছি, বন আইন সংরক্ষণ আইন ভঙ্গের কারণে তোমার ন্যূনতম 5,000 টাকা এবং 6 মাস এর মানে কারাদণ্ড দেওয়া হয়। 50,000 টাকা হচ্ছে সর্বোচ্চের ক্ষেত্রে। তো এটা যদি সর্বোচ্চ হয়, আমাদের কারেক্ট আনসার 1 ও 2, 1 ও 3। তাহলে এরপর দেখো, নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 143 ও 44 নং প্রশ্নের উত্তর দাও। একদিন দুই বন্ধু চিন্তা করলো তারা কয়েকজন বন্ধু মিলে বনভোজন করবে। দুই বন্ধু বনে গিয়ে কয়েকটি পাখি শিকার করে নিয়ে আসলো। কিছুদিন পর তাদের বাড়িতে কি আসলো? পুলিশ আসলো। দুই বন্ধু সর্বনিম্ন কত মাস জেল হতে পারে? তারা যেহেতু বিনা অনুমতিতে আহ একটা জঙ্গলে বনে গিয়ে পাখি শিকার করে নিয়ে আসলো, তাহলে ন্যূনতম 6 মাসের কি হবে? জেল হবে। এরপর এমসিকিউ, দুই বন্ধুর বাড়িতে পুলিশ আসার কারণ? বিনা অনুমতিতে পাখি শিকার করছে ওই জন্য, তারপর বনের ক্ষতি সাধন করছে ওই জন্য, বনের বৃক্ষকর্তন, এটা না। 1 ও 2। এরপর এমসিকিউ দেখো, মাঝারি আবর্তন কাল কত বছর? মাঝারি আবর্তন কাল হলো 20 থেকে 30 বছর। এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। এরপর, ধীর বর্ধনশীল প্রজাতি কোনটি? ধীর বর্ধনশীল প্রজাতি হলো শিলকড়ই। কি? শিলকড়ই। এরপর এমসিকিউ দেখো, নিচের কোন উদ্ভিদটি ব্যবহার উপযোগী হতে বেশি সময় লাগে? আকাশমণি, হরিতকি, বাবলা, জারুল। আমাদের কারেক্ট আনসার হচ্ছে জারুল। জারুল হচ্ছে ব্যবহার উপযোগী হতে কি হয়? বেশি সময়ের প্রয়োজন হয়। এরপর এমসিকিউ দেখো, গাছের খণ্ডিত গোল অংশকে কি বলে? গাছের খণ্ডিত গোল অংশকে লগ বলে। কি বলে? লগ বলে। এরপর এমসিকিউ, নিচের কোন সূত্র ব্যবহার করে গোল কাঠের ভলিউম নির্ণয় করা যায়? গোল কাঠের ভলিউম নির্ণয় করা যায় হচ্ছে নিউটনের সূত্র ব্যবহার করে। কিসের সূত্র? নিউটনের সূত্র। এটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। এরপরে কোশ্চেন দেখো, ইয়ার ড্রাইং পদ্ধতিতে কাঠ শুকানোর জন্য কমপক্ষে কয়টি মৌসুমের প্রয়োজন হয়? একটি মৌসুমের প্রয়োজন হয়, যে বেশি হয় না। এরপর এমসিকিউ, একটি চেরাই কাঠের দৈর্ঘ্য 3.5 মিটার, প্রস্থ 2.5 মিটার, পুরুত্ব 0.50 সেন্টিমিটার হলে এর ভলিউম কত হবে? এটা তোমরা ক্যালকুলেশন করে দেখবা, 0.04375 ঘনমিটার হবে। এরপর এমসিকিউ দেখো, সিসিএ রাসায়নিক দ্রব্যটিতে কপার অক্সাইড শতকরা কত? সিসিএ রাসায়নিক দ্রব্যটিতে কপার অক্সাইড শতকরা হচ্ছে 18.5%। এরপর এমসিকিউ, এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি। এরপর দেখো, কাঠ শুকানোর জন্য সিজনিং করে পানির পরিমাণ কততে নামিয়ে আনতে হয়? 12% নামিয়ে আনতে হয়। এরপর এমসিকিউ দেখো, কাঠ সংরক্ষণের জন্য কোন রাসায়নিক দ্রব্যটি ব্যবহার করা হয়? কাঠ সংরক্ষণ একটু আগে পড়েছ, সিসিএ। এরপর এমসিকিউ, কাঠ ও বাঁশকে সিজনিং করলে গুণগত মান বৃদ্ধি পায়, তারপর পুরুত্ব বৃদ্ধি পায় না, পুরুত্ব বৃদ্ধি পায় না, স্থায়িত্ব বৃদ্ধি পায়। সিজনিং করার ফলে কাঠের গুণগত মান বৃদ্ধি পায় এবং কি বৃদ্ধি পায়? স্থায়িত্ব বৃদ্ধি পায়। এটা অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ। এরপর কোশ্চেন দেখো, কাঠ সংরক্ষণের উদ্দেশ্য হলো উইপোকার আক্রমণের প্রতিরোধ, তারপর চেরাই কালো অপচরণ করা, না এটা না, কাঠের পচন রোধ করা। এরপর এমসিকিউ, নিচের উদ্দীপকটি পড়ে 157 ও 158 নং প্রশ্নের উত্তর দাও। আমাদের দেশে ইয়ার ড্রাইং ও কিলন ড্রাইং পদ্ধতিকে কাঠ সিজনিং করা হয় এবং কাঠ সংরক্ষণের জন্য সিসিএ, ওই একটু আগে যেটা তোমরা ইংলিশে দেখেছো, সিসিএ নামক রাসায়নিক দ্রব্য সংরক্ষণ, অর্থাৎ এটা হচ্ছে কাঠ সংরক্ষণের একটা প্রক্রিয়া আর কি। তো সিসিএ নামক রাসায়নিক দ্রব্য সংরক্ষণের হিসেবে কি করা হয়? ব্যবহার করা হয়। উদ্দীপকের দ্বিতীয় পদ্ধতিতে অর্থাৎ সিসিএ পদ্ধতিতে সিজনিং করে কাঠের পানির পরিমাণ শতকরা মানে কত শতকরা শতকরা কত ভাগে নামিয়ে আনা হয়? 12%। তোমরা একটু আগে দেখছো এটা। এরপর এমসিকিউ, উদ্দীপকের রাসায়নিক দ্রব্য প্রয়োগের ফলে কাঠের পচন রোধ হয়, উইপোকার আক্রমণ কমে, তারপর এই এটাও হবে, ছাড় পোকার আক্রমণ হবে না। এরপর এমসিকিউ, নিচের উদ্দীপকটি পড়ো এবং 159 ও 160 নং প্রশ্নের উত্তর দাও। আমরা শেষে চলে এসেছি। রহমান সাহেব বাসায় আসবাবপত্র তৈরির জন্য 3 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি মেহগনি গাছের লগ চেয়ার চেরাই করে 50 সেন্টিমিটার প্রস্থ, 5 সেন্টিমিটার পুরু, 12টি
তক্তা পেলেন? রহমান সাহেব কি পরিমাণ ব্যবহার উপযোগী কাঠ পেলেন? রহমান সাহেব তোমার 0.9 ঘন মিটার ব্যবহার উপযোগী কি পেলেন? কাঠ পেলেন। এটা ক্যালকুলেশন করে বের করতে হবে তোমাদের। এবার এমসিকিউ দেখো, লকটির বেড যদি এর চেয়ে কম হতো তাহলে আসবাবপত্রের গুণগত মান খারাপ হতো। ইয়াস, আসবাবপত্র খুব মসৃণ হতো না, লকটির মূল্য কম হতো। ইয়া, আমাদের কারেক্ট আনসার 1 ও 3। তো আমাদের আজকের ক্লাস এখানে শেষ হলো। এতক্ষণ ধরে আমার ক্লাসে দেখার জন্য ধন্যবাদ। আমি তোমাদেরকে খুব বেশি এমসিকিউ দিইনি, মাত্র 160টা এমসিকিউ দিয়েছি। ইনশাল্লাহ এর মধ্যে কমন আসবে।